জানেন কি, কিছু বছর আগেও 1 টাকা দিলে সরকার থেকে অনুমতি পাওয়া যেত 2টো চিতাবাঘ আর 1টা বাইসন মারার। চলুন শুনি গল্প ডিএন বিশ্বাস অ্যান্ড কোম্পানির বন্দুক ও কার্তুজ বিক্রেতাদের কাছ থেকে। বাঘটা আমাদের একজন প্রেজেন্ট করেছেন 1955 সালে মধ্যপ্রদেশ থেকে মেরে। তখন গভর্নমেন্ট 1 টাকা দিলে 2টো করে বাঘ আর 1টা বাইসন মারতে দিত। মানে আমি রায় যারা আছে আপনার ওই কুমারটুলি রায়, ওদের বাড়ি এরকম সার্টিফিকেট দেখেছি। আগে তো এককালে ভারতবর্ষে প্রচুর বাঘ ছিল আর এই লেপার্ডগুলো প্রচুর ছিল, মধ্যপ্রদেশে প্রচুর ছিল। তো তখন একটা ওই 1 টাকা দিয়ে একটা দিলে গভর্নমেন্ট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট একটা আপনাকে সার্টিফিকেট দিত ওদের লেটার প্যাডে যে আপনি 2টো লেপার্ড আর 1টা বাইসন মারতে পারেন। তবে বেশি দিন ছিল না, কারণ আমার মনে হয় এটা 5-7 বছর বাদেই হয়তো বন্ধ হয়ে গেছে। তাহলে হয়তো 60-62 পর শিকার বোধহয় উঠে গেছে। এটা 1840 সালে আমার দাদুর বাবা। কি আমাদের অ্যাকচুয়ালি এটা আদৌ ব্যবসা ছিল না, আমাদের ব্যবসা ছিল কাঠের। 1840 সালে দ্বারিকানাথ বিশ্বাস বাবার সঙ্গে ঝগড়া করে 28 টাকা দিয়ে এয়ার স্ট্রিটে প্রথম 8খানা ওই মাঝের লোটা গাদা বন্দুক দিয়ে এই ব্যবসা শুরু করে এয়ার স্ট্রিট থেকে। তারপরে আপনার স্টিফেন হাউস হয়ে আমরা 1902 সালে এখানে আসি। আচ্ছা, তারপর থেকে কানাকানে চলে যাচ্ছি। তখন সবই ইম্পোর্ট ছিল, এখান থেকে কিছু তৈরি হতো। 1952 সাল থেকে দেশে মুঙ্গেরি বন্দুক অবশ্য 100 বছর আগে থেকেই ছিল, কিন্তু বাকিটা 1952 পর থেকে এই রাইফেল এগুলো আসা শুরু হয় না। গভর্নমেন্ট তৈরি করে, এখন তো সরকার প্রাইভেটকে যখন প্রাইভেটরাও তৈরি করছে। কলকাতায় কোনোদিনই ম্যানুফ্যাকচারিং হয়নি। কলকাতায় একমাত্র কাশীপুর আর ইছাপুর বাঞ্চের ফ্যাক্টরি রয়েছে, এদের প্রোডাকশান আছে, কিন্তু এখন সিভিল ট্রেডে এরা আস্তে আস্তে সরে যাচ্ছে। যা ম্যানুফ্যাকচারিং মুঙ্গেরে 36টা বন্দুকের কোম্পানি ছিল, আজ অবশ্য আর সেগুলো আর নেই। তো সেখান থেকে বন্দুক আসতো মানুষ আত্মরক্ষার জন্য না, অথবা স্পোর্টস করতে পারে, মানে যেটা আমাদের নর্থ ক্যাটাগরি রাইফেল ক্লাব টাবে যেগুলো হয় স্পোর্টস, যা দিয়ে আমরা এখন গোল্ড আনছি, তাতে এটা এই আর্মসের মধ্যেই পড়ে। আর্মস থেকেই প্রথম মানে গোল্ড আসে, মানে অস্ত্র থেকে। আপনি দেখবেন অলিম্পিকে প্রথম মেডেলটা ওখান থেকে আসছে। এগুলো আপনার ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট রাইফেল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন শুটিং কম্পিটিশনের আমি নিজে করি। এটা মোটামুটি 1 লাখ টাকা থেকে শুরু হয়, 2.5 লাখ 3 লাখ অব্দি চলে। গুলির ক্যাপাসিটি, কোয়ালিটি, ক্যাপাসিটি অফ দ্য ম্যাগাজিন। একটা ম্যাগাজিনে 18টা গুলি থাকবে না, 15টা গুলি থাকবে না, 10টা গুলি থাকবে, তার উপর আর বিভিন্ন কোম্পানি একটা গুডউইল থাকে, সেই হিসেবে দামটা বাড়ানো না। এটা বন্দুকের গুলি, এর মধ্যে যে শিশেগুলো দেখা যাচ্ছে এগুলোই বেরোয়, আর এই বাকি খোলটা পড়ে থাকে। যেমন একটা আছে দানা উপরে দেখছেন, এটা পার্ট আছে, এই পার্টটা বেরোবে, এই অংশটা রয়েছে। এটা হচ্ছে পিস্তলের গুলি, এরকম এটা রাইফেলের, এটা রিভলভার। এইগুলো সব একটা করে দানা, খালি বন্দুকেরই অনেকগুলো দানা বা একটা দানা, দুটোই হবে। সবথেকে হাতি মারার রাইফেল 470, তাতে আপনি হাতি মারতে। আগেকার দিনের লোকে বড় বড় বন্দুক রাখতো, এখন তো পকেটে করে রিভলভার পিস্তল রাখছে। এই বন্দুক রাখা তখন একটা মোবাইল রাখার মতো ব্যাপার ছিল, না রাখলে আর কি সম্মানটা চলে যায়। আমি শ্যামবাজার অঞ্চলেই এককালে 50-60টা বন্দুক ছিল, এখন 2-3টে করে। 1870 সালে আমাদের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ বিশ্বাসের নিজে হাতে দেওয়া ক্যাশমোর একটা অংশ, তখন টাকা আনা পাইছিল, সেটা ক্যাশমোতে দেখা যাচ্ছে। শিল্পীদের কাছে এবং সঙ্গীতকারদের কাছে অস্ত্র আছে, যেমন আমার কাছে তাপস পাল কিনেছিল, আবার বুদ্ধদেব দাশগুপ্ত যিনি শরৎ বাজাচ্ছেন উনি আমাকে বিক্রি করেছেন। মেনটেনেন্সের পেছনে কী করতে হয়? কিছুই না, ভালো করে পরিষ্কার করতে হয়, তেল লাগাতে হয়। তার অবশ্য অনেকেই সেটা করেন না, সার্ভিসিং নিজেই করা যায়, অনেকে দেয়, আমরা করে দিই ফ্রি। এটা 15ই আগস্টে চালিনামা হওয়ার পরের দিন আনন্দবাজারের ফার্স্ট পেজে একটা আমাদের ছিল। আবুল কাজের নারায়ণ রায় বলে এক ভদ্রলোক একটা বেলজিয়াম পিস্তল নিয়ে আসেন একদিন রাত্রিবেলা, চার্লস টেগার্টকে মারবেন। দাদু বলেছিল এই রিভলভার দিয়ে মারতে যাবেন না, এই রিভলভারটা ঠিকমতো কাজ করলেও করতে পারেন, নাও করতে পারেন। ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে 1984 সালের 16 জানুয়ারি, তার আগে অবধি ইম্পোর্ট খোলা। মেনলি বাইরে কোথা থেকে আসতো? ইংল্যান্ড, যেহেতু আমরা ইংরেজরা শাসন করতো, আমার ইংল্যান্ড থেকে আসতো। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ওরা কখনো এলসি ওপেন করতে বলতো না, ডাইরেক্ট মাল পাঠিয়ে। প্রায় 10 শতকে চীনে প্রথম আগ্নেয়াস্ত্রের মতো যন্ত্র তৈরি হয়। সময়ের সাথে সাথে এটি উন্নত হয়ে বিভিন্ন রূপে দেখা যায়, যেমন বন্দুক, রাইফেল এবং মেশিন গান।
কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।